প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে রয়েছি অর্ক স্যার। আজকে আমি একটা কবিতা নিয়ে আলোচনা করব ক্লাস 10 এর আফ্রিকা কবিতাটা নিয়ে। অনেক ছাত্রছাত্রী কমেন্টে লিখেছে যে আফ্রিকা কবিতাটা বোঝালে খুব ভালো হয়। কিন্তু আমি তো অবশ্যই আফ্রিকা কবিতাটা বলবো, কিন্তু কবিতা শুরু করার আগে একটা ছোট্ট গল্প তোমাদের জেনে নিতে হবে। গল্পটা হলো ২ কবির। একজনের বয়স ৫৫ আর অন্যজনের মাত্র ১৫ বছরের এক স্কুল পড়ুয়া। সময়টা চলছিল ১৯১৬ সাল। হেয়ার স্কুলের এক ছাত্র রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস পড়ে মুগ্ধ হয়ে কবিগুরুকেই একটা চিঠি লিখল। কবি ভাবলেন কোনো বড় মানুষ লিখেছেন, তাই তিনি চিঠির উত্তরে আপনি সম্বোধন করে লিখলেন। পরে জানা গেল সেই কিশোরটি আর কেউ নয়, আমাদের প্রিয় কবি অমিয় চক্রবর্তী। হ্যাঁ, এই অমিয় চক্রবর্তী ছিলেন রবীন্দ্রনাথের জীবনের শেষ সময়ের ছায়াসঙ্গী। তার বলা যায় তার সাহিত্য সহকারী। কবি তাকে বলতেন প্রবাসীদের বন্ধু। কেন এই গল্প বলছি? এই গল্পের পেছনে অনেকগুলো বা এই যে গল্পটা বলছি, এই গল্পের কারণ হচ্ছে আজকে যে কবিতাটা পড়বো সেই কবিতাটির জন্ম। কারণ এই কবিতাটির জন্ম হয়েছে অমিয় চক্রবর্তীর একটি চিঠির টানে। সময়টা ছিল ১৯৩৭ সাল। অমিয়বাবু তখন অক্সফোর্ডে পড়াশোনা করছেন। তিনি দেখলেন ইউরোপের তথাকথিত সভ্য দেশগুলো, বিশেষ করে ইতালির মুসোলিনি কিভাবে আফ্রিকার ইথিওপিয়া বা আবিসিনিয়াকে আক্রমণ করে রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে। তিনি বিচলিত হয়ে কবিগুরুকে অনুরোধ করলেন যে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে। আর সেই অনুরোধেই কবি রবীন্দ্রনাথ লিখলেন এই অসামান্য প্রতিবাদী কবিতা আফ্রিকা। তো এবার চলে আসি যে এই কাব্যগ্রন্থটি বা এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের। মনে রেখো, এটি পত্রপুট কাব্যগ্রন্থে ১৬ সংখ্যক কবিতা। পরে এটি সঞ্চয়িতাতে রাখা হয়। রবীন্দ্রনাথ এই সময়ে অমিয় চক্রবর্তীকে পশ্চিমের জানালা মনে করতেন, কারণ অমিয় বাবুই তাকে বিদেশের সাহিত্যের খবরাখবর দিতেন। এই কবিতায় রবীন্দ্রনাথ সেই পশ্চিমের বর্বরতার কথাই তুলে ধরেছেন। এবার আমরা চলে যাব যে মূল কবিতায় চলে যাব, যেখানে কবি কি বলতে চাইছেন। তাহলে তো বুঝতেই পারলে এই যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি কিভাবে আফ্রিকার উপর অকথ্য অত্যাচার করে গিয়েছে, আর সেই অত্যাচারের বিরুদ্ধে রবীন্দ্রনাথ কবিতা লিখলেন অমিয় চক্রবর্তীর অনুরোধে। তাহলে চলো আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই, কবিতাটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আবারও বলে দিচ্ছি, কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে আফ্রিকা কবিতাটি। আর এটি ১৯৩৭ সালের ৮ই ফেব্রুয়ারি রচনা করা হয় এই কবিতাটি। তো এবার চলো কবিতায় কি বলা হচ্ছে। কবিতার প্রথমে শুরুতে কবি বলছেন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। দেখো, কবি এখানে পৃথিবী সৃষ্টির সময়ের কথা বলছেন। তাই প্রথমেই বলছেন উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। অর্থাৎ উদ্ভ্রান্ত কথার অর্থ হচ্ছে দিশাহীন। অর্থাৎ দিশাহীন সময়ে যখন সেই আদিম যুগ বলতে সেই সময়ের কথা বলা হচ্ছে যখন পৃথিবী সৃষ্টি হচ্ছে, যখন পৃথিবী সৃষ্টি হচ্ছে। তাই কবি বলছেন উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টাকে, স্রষ্টা হচ্ছেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা, এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা নিজের প্রতি অসন্তোষ মানে অসন্তুষ্ট হয়ে পড়েছেন, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। বিধ্বস্ত মানে
বারবার ভেঙে ফেলছিলেন। নতুন সৃষ্টি, তিনি যে এই পৃথিবীটাকে নতুনভাবে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকে বারবার তিনি ভেঙে ফেলছিলেন। কেন ভেঙে ফেলছিলেন? তার কারণ তার মনঃপুত হচ্ছিল না তার নতুন গড়া সেই পৃথিবীকে। তাই কবিতায় আবার বলছেন দেখো, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা অর্থাৎ পৃথিবীর সৃষ্টিকারী, যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন স্বয়ং ঈশ্বর, স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট। তার কারণ তার হাতে তৈরি করা সেই পৃথিবীটা মনের মতো করে গড়ে উঠছিল না, বা মনের মতন করে তিনি সৃষ্টি করতে পারছিলেন না। তাই সেই নতুন সৃষ্টিকে বারবার ভেঙে ফেলছিলেন, বিধ্বস্ত করে ফেলছিলেন। বুঝতে পারলে? তিনি তখন দিশেহারা, তিনি দিশাহীন, উদ্ভ্রান্ত বলছে তিনি দিশাহীন। এই সময়ে তিনি বলছেন তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, অধৈর্যটা কেন? অধৈর্যটা এই কারণে তিনি তার মনের মতো করে পৃথিবীটাকে গড়ে তুলতে পারছিলেন না, তাই তিনি ঘন ঘন মাথা নাড়ছিলেন। দেখবে আমরা একটা কথা বলি যে আমরা যখন কোনো কিছু সৃষ্টি করি, সেই সৃষ্টির সময় নিজের মনের মতো করে কোনো কিছু তৈরি করতে না পারলে সেটাকে ভেঙে ফেলি, কিংবা যখন আমরা ছবি আঁকি দেখবে অনেক সময় আমরা সেটা মুছে ফেলি, বা অঙ্ক কষতে গেলে আমাদের সলভ করতে না পারলে সেটাকে আবার কেটে দিই। অর্থাৎ মনঃপুত না হওয়ার কারণে সৃষ্টিকর্তাও পৃথিবীটাকে ভাঙছিলেন আর গড়ছিলেন। ঠিক সেই সময় কবি কল্পনায় বলছেন, রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র কথার অর্থ হচ্ছে উত্তাল, উত্তাল সমুদ্রের বাহু অর্থাৎ সমুদ্রের ঢেউ এসে প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী মানে পূর্ব, প্রাচী কথার অর্থ হচ্ছে পূর্ব, লিখে ফেলবে তোমরা খাতায়, পূর্ব। আর ধরিত্রী কথার অর্থ হচ্ছে পৃথিবী, অর্থাৎ প্রাচী ধরিত্রীর বুকের থেকে অর্থাৎ পৃথিবীর পূর্ব ভাগের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে চলে গেল, অর্থাৎ আফ্রিকাকে বিচ্ছিন্ন করে দিল। বিচ্ছিন্ন করে কি করলেন? বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। তারপর আফ্রিকাকে নিজের মতন করে একটা আলাদা জায়গায় গড়ে তুললেন সৃষ্টিকর্তা, যেখানে আফ্রিকা নিজের মতন করে নিজেকে গড়ে তুলতে চেষ্টা করলেন। যেখানে বলছে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, বড় বড় গাছপালা অর্থাৎ জঙ্গলে ভরপুর একটা পরিবেশে আফ্রিকাকে তৈরি করলেন। আফ্রিকা সেখানে সেই নিবিড় পাহারায়, সেই ঘন নিবিড় বনের মধ্যে নিজেকে তৈরি করলেন, যেখানে কিনা সূর্যের আলো প্রবেশ করে না, প্রবেশ করতে কৃপণতা বোধ করে। তাই কবি বলছেন দেখো, কৃপণ কথার অর্থ কি? যে এই যে কিপটেমি বলা হয়, সেই কিপটেমি অর্থাৎ স্বয়ং সূর্য দেবতাও আলো দিতে কৃপণতা বোধ করছে আফ্রিকার মধ্যে অন্তঃপুরে। তাই বলছে দেখো, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, অর্থাৎ এমন ভাবে আফ্রিকাকে গড়ে তোলা হলো যেখানে কিনা ভয়ানক ভয়ঙ্কর নিবিড় অরণ্যের মধ্যে, যেখানে কিনা সূর্যের রশ্মি প্রবেশ করতেও কৃপণতা বোধ করে। তাহলে আশা করি এই লাইনগুলো তোমরা বুঝতে পারলে। তাহলে আমি সংক্ষেপে আরেকবার বলে দিই যে পৃথিবীর সৃষ্টি হচ্ছিল, কবি বলছেন পৃথিবীর সৃষ্টির সময় স্রষ্টা তার নিজের মনের মতো করে পৃথিবীটাকে গড়ে তুলতে না পারার কারণে বারবার সেই সৃষ্টি করা পৃথিবীটাকে ভাঙছিলেন আর গড়ছিলেন। ঠিক এমন সময় উত্তাল সমুদ্রের ঢেউ এসে কি করলো? পৃথিবীর পূর্ব ভাগে থেকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকাকে অন্য এক জায়গায়। আফ্রিকাকে নিজের মতন করে গড়ে তুললো, যে কিনা বনস্পতির নিবিড় পাহারায় নিজেকে ঘন অরণ্যের মধ্যে নিজেকে প্রতিস্থাপন করেছে, যেখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে কৃপণতা বোধ করে। মানে এতটাই ঘন জঙ্গলে পরিপূর্ণ, যেখানে সূর্যের রশ্মি ঢুকতে তার মানে ওই জঙ্গলে বা এই আফ্রিকা মহাদেশে প্রবেশ করতে কৃপণতা বোধ করে বলে কবি মনে করেছেন। অর্থাৎ আমরা জানি যে আফ্রিকা হচ্ছে ঘন অরণ্যের দেশ, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, এই কারণেই কবি এমন কথা বলেছেন। এরপরের লাইনে আমরা দেখব কি বলতে চাইছে। সেখানে নিভৃত অবকাশে
অবকাশ মানে বিশ্রাম, নিভৃত মানে একাকী। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। মানে একাকী একটা বিশ্রাম নেয়ার মতোই নিজের মতন করে, দুর্গম কথার অর্থ কি, যেখানে সহজে গমন করা যায় না, সেই গমন করা যায় না, সেই জায়গাটার রহস্য উদ্ঘাটন করতে চাইছিলেন কবি। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। দুর্গমের যে রহস্য, সেই রহস্যটাকে সংগ্রহ করবার চেষ্টা করছিলেন আফ্রিকা। চীন ছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। আফ্রিকা এতটাই ঘন অরণ্যে ঢাকা, সেই ঘন অরণ্যের জল কোনটা, স্থল কোনটা, আকাশ কোনটা, এই দুর্বোধ্য সংকেতটাকে বুঝে নেবার চেষ্টা করছিল আফ্রিকা। তারপরেই বলছে, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। অর্থাৎ প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। প্রকৃতি তো সবুজ, আর ঘন সবুজ যদি বলতে হয় তার অধিকাংশই রয়েছে আফ্রিকাতে। আর অতীত জাদু এটাই যে আফ্রিকার একটা সম্মান, আফ্রিকার গৌরব এটাই যে সে চির ঘন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এটা পৃথিবীব্যাপী তার নাম এভাবেই ছড়িয়ে রয়েছে। এটাই তার জাদু। আর প্রকৃতির আসল দৃষ্টি যদি হয়, সেটা আফ্রিকার মধ্যেই অবস্থান করছে। তাই কবি বলছেন, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। অর্থাৎ আফ্রিকার মনের মধ্যে যেন সেই গৌরব জাগরিত হচ্ছিল, যে গৌরব এটাই তার অতীত জাদু। অর্থাৎ সে কিনা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, সেটা আফ্রিকা। এই গৌরব, এই স্থান যেটি সে করে নিয়েছিল, এটার মধ্যে, তার মধ্যে যেন একটা মানে গৌরব জাগ্রত হচ্ছিল, একটা গর্ববোধ হচ্ছিল। তার মনের মধ্যে যেন মন্ত্র জাগরণের মতো তার চেতনাতীত মনে বারবার এটা মনে করেছিল যে আমি তো পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এই গর্বটা তার মধ্যে ছিল। বিদ্রুপ করছিল ভীষণকে, বিদ্রুপ তাচ্ছিল্য করছিল ভীষণকে, অর্থাৎ ভয়কে। ভয়কে বিদ্রুপ করছিল, তাচ্ছিল্য করছিল বিরূপের ছদ্মবেশে, অর্থাৎ কুরূপের ছদ্মবেশে। বিরূপ কথার অর্থ কি? কুরূপ, কুরূপের ছদ্মবেশে, অর্থাৎ বাজে একটা রূপ ধারণ করে তিনি ভয়ঙ্করকে বা ভয়কে উপেক্ষা করছিলেন, বিদ্রুপ করছিলেন। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। যা কিছু ভয়, যা কিছু আশঙ্কা, সবকিছুকে হার মানাতে চাচ্ছিল আফ্রিকা। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী নাদে, নিজেকে একটা উগ্র ভাব তৈরি করে, একটা ভয়ঙ্কর রূপ তৈরি করে, বিভীষিকার প্রচন্ড মহিমায় ওটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর যেন একটা তাণ্ডব করতে যাবেন। দুন্দুবিনীনাদ কথার অর্থ কি? দুন্দুবিনীনাদ কথার অর্থ হচ্ছে রণ বাদ্য, অর্থাৎ যুদ্ধের বাজনা। অর্থাৎ কবি বলতে চাইছেন যে আফ্রিকা নিজেকে একটা উগ্র রূপ ধারণ করে, একটা যুদ্ধের সময় যেন একটা যেমন বিভীষিকা তৈরি হয়, সেই রকম একটা ভয়ঙ্কর রূপ তৈরি করে নিজে, সেই ভয়ঙ্কর রূপ করে তিনি দাঁড়িয়েছিলেন, যাতে কেউ তার চারপাশে আসতে না পারে। এবং যা কিছু ভয়, সেই সমস্ত কিছু ভয়কে উপেক্ষা করে আফ্রিকা যেন নিজের মতন করে নিজেকে তৈরি করছিলেন। কিন্তু এই নিভৃতে অবকাশে তিনি যে দুর্গমের রহস্য আহ সংগ্রহ করছিল, বা সে যে নিভৃতে নিরালায় একান্ত আপন বা একান্ত নিজের মতন করেছিল, সেই নিজের মতন করে থাকাটা বেশি দিন থাকলো না। তারপরে স্তবকে বলছে, দেখো, হায় ছায়াবৃতা। এই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে, এটা নারীর সাথে তুলনা করা হয়েছে। আফ্রিকা তো ঘন অরণ্যে ঢাকা, সবসময় ছায়া রয়েছে, সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না বলে সবসময় ছায়ায় ঢাকা। তাই কবি মানবীর সাথে তুলনা করেছেন আফ্রিকাকে।
বলছে হায় ছায়াবৃতা, আফ্রিকাকেই বলছেন, কালো ঘোমটার নিচে ছিল তোমার অপরিচিত ছিল তোমার মানব রূপ। মানব রূপের মধ্যে মনুষ্যত্ব, বিবেক এগুলো থাকে। মানুষ তাকেই বলা হয় যার মধ্যে মান আর হুঁশ আছে। সেই মানব রূপ যেন আফ্রিকার মধ্যে ছিল। তাই আফ্রিকাকে বলা হচ্ছে হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কালো ঘোমটা মানে এই যে আহ ঘন অন্ধকারে আচ্ছন্ন একটা মহাদেশ, এই মহাদেশের মধ্যেও যে মানব রূপ লুকিয়ে রয়েছে, যেটা কেউ জানতো না। আফ্রিকার মধ্যে যে প্রচুর সম্পদ রয়েছে, যেটা কোনো দেশ জানতো না। তাই এই ঘন অরণ্যে ঢাকা আফ্রিকাকে সবাই উপেক্ষা করত, সবাই তাচ্ছিল্য করত। এই যে বলছে দেখো, উপেক্ষার আবিল দৃষ্টিতে, আবিল কথার অর্থ হচ্ছে কলঙ্ক, অর্থাৎ কলঙ্কের দৃষ্টিতে, আবিল কথার অর্থ হচ্ছে কলঙ্ক, একটা উপেক্ষা, একটা কলঙ্কের দৃষ্টিতে আফ্রিকাকে সবাই তাকাতো। তার কারণ পৃথিবীর অন্যান্য মহাদেশের কাছে আফ্রিকা সম্পূর্ণই একটা অজানা মহাদেশ রূপে ছিল। আফ্রিকাকে কেউ জানতো না। আর যারা জানতো তারা জানতো, আর যারা জানে তারা জানতো যে আফ্রিকা তো শুধু ঘন অরণ্যে ঢাকা, এর মধ্যে কিছুই নেই। কিন্তু এখানেই লুকিয়ে ছিল সম্পদের ভান্ডার। আর সেই সম্পদের লোভ এই ইউরোপীয় শক্তিদের চোখ এড়িয়ে যেতে পারলো না। তাই তো কবি পরের লাইনে বলছে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, অর্থাৎ কৃতদাস করার জন্য এই আফ্রিকার কালো মানুষজনদের কৃতদাসে পরিণত করে ধরে নিয়ে যেতে চাইলো এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি, যাদের কথা আমি প্রথমেই বলেছিলাম। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি এই দেশের সম্পদ লুণ্ঠন করবার জন্য এলেন। এই লুকানো অপরিচিত মহাদেশ তাদের নজরে পড়লো, এখানকার ভূসম্পদ লুণ্ঠন করবার প্রয়াসে ইউরোপীয়রা এখানেই হানা দিল। আর এখানকার মানুষরা যখন এই চোর বা এই যে মানুষজনদের, এই ইউরোপীয় শক্তিদের অত্যাচার সহ্য করতে না পেরে যখন প্রতিবাদ করতে চাইলো, তখনই তারা তাদের কৃতদাসে পরিণত করলো। তাই এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে সবাইকে বন্দি করলো, কৃতদাসে পরিণত করলো। এই যে হাতকড়ি দিয়ে তাদের সব আটকে রাখলো এবং অত্যাচার শুরু করলো। অত্যাচারটা কেমন? নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, আফ্রিকার জঙ্গলের মধ্যে যে নেকড়ে বাঘ আছে, হিংস্র নেকড়ে বাঘ আছে, তাদের নখের চেয়েও তীক্ষ্ণ হচ্ছে এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচার। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। এরা আফ্রিকার কালো মানুষদের অত্যাচার করে তাদের তুলে নিয়ে গেল কৃতদাসে, নিজেদের দেশে কৃতদাসে পরিণত করবে বলে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, আজকে আফ্রিকা গর্ববোধ করতো যে সে পৃথিবীর অন্যান্য দেশের থেকে আলাদা, কারণ সে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, এটাই তার গর্ব, যেখানে সূর্য প্রবেশ করতে পারে না। অর্থাৎ বলছে গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, আফ্রিকার গর্বের থেকেও বেশি গর্ববোধ করে নিজেদের, তারা হচ্ছে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি। তারা আরো গর্বে অন্ধ। কিসের গর্ব? তারা হচ্ছে পৃথিবীর সব থেকে সভ্য জাতি বলে নিজেদের মনে করে। তারাই প্রথম শিল্প বিপ্লব ঘটিয়েছিল, উন্নত সভ্যতার জনক নিজেদের বলেন যে আমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উন্নত জাতি। তাই তারা এক অন্য গর্বে অন্ধ। আর সেই গর্বে অন্ধ, এতটাই অন্ধ যেটা আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়ে অধিক। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি এরা শিক্ষিত, এরা সভ্য বলে বিবেচিত গোটা পৃথিবীর কাছে, কিন্তু সভ্য মানুষের মধ্যে যে একটা অসভ্য লোভ লুকিয়ে রয়েছে, সেই অসভ্য লোভের কথা বলা হয়েছে, যারা অন্যের দেশে এসে লুণ্ঠন চালায়। বলছে সভ্যের বর্বর লোভ, অসভ্য লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তারা যে সভ্যরূপী অসভ্য, সেই অসভ্য রূপের পরিচয় দিল বা নগ্ন করে
তাদের সেই নির্লজ্জ অমানুষতা, যাদের কোনো লজ্জা নেই, অপর দেশে এসে, অন্যের দেশে এসে নিজেরা লুণ্ঠন শুরু করলো, সম্পদ লুণ্ঠন করে নিয়ে চলে গেল নিজেদের দেশে এবং অত্যাচার চালালো। এই অমানুষতা, মানে এই অমানুষতা বলার নয়। তাই কবি বলছেন, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, অর্থাৎ নিজেদের নির্লজ্জ অমানুষতা, মানবতাহীন একটা কাজ তারা করে গেল আফ্রিকার মানুষদের উপর, অত্যাচার চালিয়ে এবং আফ্রিকার সম্পদ লুণ্ঠন করে। তাই কবি বলছেন, আবারও বলছে, সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি। আফ্রিকা এত উন্নত নয়, আফ্রিকার কাছে এত অস্ত্র নেই। আফ্রিকার মানুষ প্রতিবাদ করতে জানে, আর সেই প্রতিবাদ করতে এসেই তাকে কি করতে হলো, তাদের কৃতদাসে পরিণত হতে হলো। তাই তারা কাঁদছে, তাদের চোখে জল, কিন্তু ভাষাহীন ক্রন্দন, অর্থাৎ প্রতিবাদের ভাষা তাদের নেই। তোমার ভাষাহীন ক্রন্দন বাষ্পাকুল অরণ্য পথে, অর্থাৎ তাদের কান্না শুধু সেই অরণ্য পথে ঘোরাঘুরি করলো, আকাশপথ বাতাস পথে ঘোরাঘুরি করতে লাগলো। তোমার ভাষাহীন ক্রন্দন, ক্রন্দন মানে কান্না, বাষ্পাকুল অরণ্য পথে, অর্থাৎ আফ্রিকার অরণ্য পথে এই আফ্রিকা মানুষজনদের কান্না ঘুরতে লাগলো। পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। আফ্রিকার মানুষদের উপর যে অত্যাচার চালানো হয়েছে, তাদের চোখের জল আর অত্যাচারের রক্তে আফ্রিকার ধুলি যেন পাঁকে পরিণত হলো, পঙ্কিল পাঁকে পরিণত হলো। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। দস্যু পায়ের কাঁটা বলতে, কাঁটা মারা জুতোর বলতে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিদের কথা বলছেন, যাদের পায়ে ওই স্পাই জাতীয় বুট লাগানো থাকতো। সেই অত্যাচারী ইংরেজদের প্রতীক, সাম্রাজ্যবাদী শক্তির প্রতীককে বোঝানোর জন্য বলা হচ্ছে দস্যু পায়ের কাঁটা মারা। দস্যু কারা? ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিটা, তাদেরকেই বলা হচ্ছে। বলছে তাদের পায়ের সেই কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। এই কাদার পিণ্ড মানে আফ্রিকাবাসীর উপর যে অত্যাচার চালানো হয়েছে, সেই অত্যাচারের যে চিহ্ন, সেই চিহ্ন যেন ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির মানুষজনদের পায়ের নিচে লেগে রয়েছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এতই অত্যাচার চালালো ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার উপর, যেটা কিনা সারা পৃথিবীর কাছে, পৃথিবীর ইতিহাসকে অপমানিত করে। তোমার অপমানিত ইতিহাস, আফ্রিকার ইতিহাসকে অপমানিত করে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিদের অত্যাচার। এটা চিরদিনের জন্য চিহ্ন দিয়ে চলে গেল, চিরচিহ্ন দিয়ে গেল আফ্রিকার অপমানিত ইতিহাসে। গোটা পৃথিবী হাঁ করে তাকিয়ে থাকলো যে এমন অত্যাচারও চালানো যেতে পারে, যেটা সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তিরা নিজেদের সভ্য বলে বিবেচিত করে। তাদের অমানুষতা, তাদের অত্যাচারী যে বিষয়টা কবি দেখালেন, এবং তারা যে এতটা অত্যাচারী হয় সেটা প্রকাশিত হলো। তাই কবি বলছেন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। চিরকালের জন্য একটা দাগ রেখে দিয়ে গেল, কলঙ্কের দাগ, একটা অপমানের ইতিহাস গেঁথে দিল। যে ইউরোপীয়রা যে অত্যাচার আফ্রিকার উপর করে গেছে, পৃথিবীর অন্য কোনো ইতিহাস ঘাঁটলে এরকম অত্যাচারের কথা পাওয়া যায় না। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। সমুদ্র পার বলতে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিদের কথা বলা হচ্ছে, তাদের দেশে, অর্থাৎ সমুদ্রের ওপারে ইউরোপীয় পশ্চিমী দেশ, সমুদ্র পারে সেই মুহূর্তে, অর্থাৎ ইউরোপীয় দেশগুলোতে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। অর্থাৎ একটা স্বাভাবিক জীবনযাত্রার কথা তুলে ধরা হয়েছে। অর্থাৎ মন্দিরে পুজোর ঘন্টা কখন বাজে? যখন মানুষ ঠিক থাকে। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে পুজো চলছে। শিশুরা খেলছিল মায়ের কোলে। শিশু তো মায়ের কোলে খেলবে, মা যদি ভালো থাকে, শিশু তো মায়ের কোলে খেলবে। অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি, অর্থাৎ পশ্চিমী দেশগুলোতে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক চলছিল। কোন মুহূর্তে? যখন আফ্রিকার উপর অত্যাচার চালানো হচ্ছিল, সেই মুহূর্তে
অর্থাৎ যে মুহূর্তে আফ্রিকাবাসীর উপর অত্যাচার চালানো হচ্ছে, সেই মুহূর্তে পশ্চিমী দেশগুলোতে মানুষজনদের জীবনযাত্রা স্বাভাবিক। তাই কবি বলছেন সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। আর কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। তৎকালীন ইউরোপীয় কবি সাহিত্যিকরা তাদের কাব্য কবিতায় ঝঙ্কৃত হচ্ছিল সুন্দর, যা কিছু সুন্দর, ফুল, প্রকৃতি, প্রেম, ভালোবাসা, এই সবকিছু যেন তারই আরাধনা তাদের কবিতায় উঠে আসছিল। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কিন্তু এই যে একটা নৃশংস অত্যাচার আফ্রিকার উপর করে গেল ইউরোপীয়রা, সেই সত্য কথা কিন্তু কোনো কবির কবিতায় উঠে আসেনি। অথচ ইউরোপীয় পশ্চিমী দেশগুলোর কবিদের কবিতায় ফুল, আকাশ, বাতাস, প্রকৃতি, প্রেম, ভালোবাসা, এইগুলোই উঠে এসেছিল। তাই তারা সুন্দরের আরাধনা করছিল। কিন্তু নৃশংস যে অত্যাচার চালানো হলো আফ্রিকার উপর, ইউরোপীয়দের অত্যাচার, তার প্রতিবাদের কোনো ভাষা কবিতায় উঠে এলো না। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষকাল মানে সন্ধ্যাবেলা, ঝঞ্ঝা বাতাস মানে কালবৈশাখী। অর্থাৎ কবি বলছেন পশ্চিম দিগন্তে অর্থাৎ পশ্চিমী দেশগুলো এই আফ্রিকাতে ঢুকে গিয়ে আফ্রিকার সম্পদ লুণ্ঠন করতে করতে নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়ে পড়লো, কে কত অধিকার করতে পারে। অর্থাৎ এই পশ্চিমী দেশগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া, মারামারিতে লিপ্ত হলো। আর তখন বলছে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল মানে সন্ধ্যেবেলা, ঝঞ্ঝা বাতাস কথার অর্থ হচ্ছে এই কালবৈশাখী ঝড়, সেই ঝড়ে রুদ্ধশ্বাস অর্থাৎ শ্বাস আটকে যাচ্ছে। বলছে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, পশ্চিম আকাশে নয়, পশ্চিমী দেশগুলোতে নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, ঠিক সন্ধ্যার সময় যেন কালবৈশাখী ঝড় শুরু হয়েছে, যে ঝড়ে এই দেশগুলো নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারছে না, যেন তাদের শ্বাস আটকে যাচ্ছে। এই রুদ্ধশ্বাসের মধ্যেই কবি বলতে চাইছেন যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহে জড়িয়ে পড়ে নিজেরাই নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারছে না। তাই কবি বলছেন আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অর্থাৎ গোপন গুহা থেকে পশুরা বলতে এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিরা যারা পশুর মতো অত্যাচার করে গেছে আফ্রিকার উপর, তাই এদের পশু বলে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ আফ্রিকার উপর সমস্ত রকম অত্যাচার, আফ্রিকার উপর সমস্ত রকম লুণ্ঠন করে এই পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। আফ্রিকার উপর অত্যাচারের চরমতম সীমায় গিয়ে শেষ করলো যে না, আফ্রিকার যা করার আমরা করে দিয়েছি, অন্তিম কাল শেষ হলো। অন্তিম কথার অর্থ হচ্ছে শেষ, অর্থাৎ অশুভ ধ্বনিতে আফ্রিকার উপর অশুভ ধ্বনির মাধ্যমে তার উপর অত্যাচারের পরিসমাপ্তি ঘটালো। কবি বলছেন এসো যুগান্তের কবি। যুগান্তের কবি আর কেউ নয়, সৃষ্টিকর্তা ভগবানকে ডাকছেন, এসো যুগান্তের কবি। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, আসন্ন মানে আসছে সন্ধ্যা, সন্ধ্যা আসছে, সেই রক্তিম আভাময় সূর্যের যে রশ্মি, সেই রশ্মিপাতে দাঁড়াতে বলছেন যুগান্তের কবিকে বলছেন দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। আসলে এই মানহারা মানবীকে আফ্রিকা, এই আফ্রিকার দ্বারে দাঁড়াতে বলছেন কাকে? যুগান্তের কবিকে, সৃষ্টিকর্তাকে বলছেন বলো ক্ষমা করো, তাকে যেন শেখাতে বলছেন। কবি বলছেন মানহারা মানবীর দ্বারে যুগান্তের কবিকে দাঁড়াতে বলছেন আর বলতে বলছেন যে বলো ক্ষমা করো, ক্ষমা করে দিতে বলছেন। যে না, হিংসার বদলে হিংসা নয়, আফ্রিকার উপর অত্যাচার চালিয়েছে, তাই বলে কি আফ্রিকা আবার তাদের উপর প্রতিশোধ নেবে না, বলছে ওদের ক্ষমা করে দাও, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে, প্রলাপ যে কোনো মানুষের উপর অত্যাচার চালালে, যাদের উপর অত্যাচার চালাবে সে কি চুপ করে বসে থাকবে? সেও তার মধ্যেও সেই হিংসা জ্বলবে। কবি বলছেন যুগান্তের কবি আসুক,
এসে আফ্রিকাকে শেখাক ক্ষমা করে দিতে। আর আফ্রিকা যদি ক্ষমা করে দেয়, সেই হিংস্র প্রলাপের মধ্যে নিজেদের মধ্যে যে একটা রাগ, একটা উত্তেজনা, একটা রাগের মধ্যে বিড়বিড়, প্রলাপ কথার অর্থ হচ্ছে বিড়বিড় করে বকা, সেই হিংস্র বকা বিড়বিড় করে বকার মধ্যে এই ক্ষমা করে দেওয়ার মধ্যেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী, সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ কবি বলতে চাইছেন যে আফ্রিকা যদি শেষে এসে বলে ক্ষমা করে দিলাম তোদের, এটাই হবে আফ্রিকার শেষ পবিত্র বাণী, পুণ্যবাণী। এটা পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আফ্রিকার উপর এত অত্যাচার করবার পরও আফ্রিকা কিন্তু কোনোভাবেই যুদ্ধে, লুণ্ঠনে, অত্যাচারে জড়িয়ে পড়েনি। সে বরং শান্তির বার্তা দিয়েছে। আর সেই শান্তির বার্তা হচ্ছে ক্ষমা করো, বলো ক্ষমা করো, সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। এবার তোমাদের একটু বলে দিই কিছু কিছু অর্থ, যেটা হয়তো তোমাদের আহ অসুবিধা হতে পারে, একটু তোমরা লিখে নেবে। যেমন আমরা বলেছিলাম যে উদ্ভ্রান্ত কথার অর্থ কি? উদ্ভ্রান্ত কথার অর্থ হচ্ছে দিশেহারা। কি? দিশেহারা। হলো। স্রষ্টা মানে সৃষ্টিকর্তা। স্রষ্টাকে স্বয়ং ভগবান বা সৃষ্টিকর্তা। আচ্ছা, নিজের প্রতি অসন্তোষ, রাগ, নিজের প্রতি সন্তুষ্ট নয়, অসন্তোষ, এটা নতুন করে বলার দরকার নেই। বিধ্বস্ত করছিলেন, বিধ্বস্ত মানে ভেঙে ফেলছিলেন, ভেঙে ফেলা। অধৈর্য কথার অর্থ জানো? ধৈর্য নেই যার, তাকে অধৈর্য। রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ উত্তাল। রুদ্র মানে এখানে উত্তাল, অর্থাৎ উত্তাল সমুদ্রের বাহু বলতে এখানে বাহুটা হচ্ছে ঢেউ, অর্থাৎ উত্তাল সমুদ্রের ঢেউ। প্রাচী মানে পূর্ব দিক, ধরিত্রী মানে পৃথিবী, ধরিত্রী মানে পৃথিবী। আর বনস্পতি বড় বড় মানে গাছেদের, সব থেকে বড় গাছদের বনস্পতি বলা হয়। কৃপণ মানে কিপটেমি, অন্তঃপুর মানে ঘরের মধ্যের অংশকে অন্তঃপুর বলা হচ্ছে। নিভৃত অবকাশ, অবকাশ মানে অবসর। আর একান্ত নির্জন, নিভৃত মানে নির্জনে, একাকী। দুর্গম যেটা সহজে গমন করা যায় না, তাকেই বলা হয় দুর্গম। দুর্বোধ যা বোঝা যায় না। এবার চলো, বিরূপ কথার অর্থ হচ্ছে কুরূপ, ভীষণ কথার অর্থ হচ্ছে ভয়, শঙ্কা মানে আশঙ্কা বা ভয়, আশঙ্কা বা ভয় এটা। আর দুন্দুবি নিনাদে মানে যুদ্ধের বাজনা, যুদ্ধের বাজনা। ছায়া দ্বারা আবৃতা বলে ছায়াবৃতা বলা হচ্ছে। আবিল কথার অর্থ হচ্ছে কলঙ্ক, এই যে বলা হচ্ছে কলঙ্ক। আর আর হচ্ছে নির্লজ্জ মানে যার লজ্জা নেই। আর তেমন কোনো আহ আহ, আর তেমন কোনো যুগান্তের কবি, আচ্ছা প্রদোষকাল মানে কি বললাম? সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা। আর ঝঞ্ঝা বাতাস মানে কাল বৈশাখী, কাল বৈশাখী। আর যুগান্তের কবি কে? স্বয়ং সৃষ্টিকর্তা। ঠিক আছে, এই গেল আমাদের কবিতা। আর যেটা বলবো যে কবিতার তাহলে একটা বিষয় মাথায় রেখে দেবে, যে কবিতার বিষয়েতে এটাই উঠে এসছে যে সাম্রাজ্যবাদী শক্তিদের চোখে পড়লো আফ্রিকা, আর আফ্রিকার উপর তারা অত্যাচার শুরু করলো। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি এতটাই অত্যাচার শুরু করলো, সেখান থেকে তাদের সম্পদ লুণ্ঠন করা হলো।
এবং আফ্রিকাবাসী তার প্রতিবাদ করতে গেলে তাদের কৃতদাসে পরিণত করা হলো। চরম থেকে চরমতম ভাবে অত্যাচার চালালো আফ্রিকাবাসীর উপর। কিন্তু আফ্রিকা শেষ পর্যন্ত শান্তির বাণী ছড়িয়ে, পুণ্য বাণী ছড়িয়ে, অর্থাৎ ক্ষমা করার মাধ্যমে একটা দৃষ্টান্ত তৈরি করলো যে হিংসার বদলে হিংসা নয়, শান্তি। এই গেল কবিতার বিষয়। আশা করি কবিতাটা বুঝতে পেরেছো। যদি কবিতাটা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে। কেমন লাগলো আজকের এই ক্লাস অবশ্যই জানাতে ভুলবে না। তাহলে আমার পরবর্তী ভিডিও দিতে খুব তাড়াতাড়ি সুবিধে হবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের শেয়ার করো, যাতে আমাদের চ্যানেলটি আরো বৃদ্ধি পায় এবং তোমাদের কাছে আরো নতুন নতুন কবিতা গল্প নিয়ে আলোচনা করতে পারি। ধন্যবাদ।